নমস্কার, আমি মীনাক্ষী। চোখ রাখছি প্রাইম নিউজে। মঙ্গলবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দেদার লুটপাট চলছে। জানা যায়, সোমবার শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর ওই দপ্তরে একবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। মঙ্গলবার নতুন করে আবার সেখানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। 2023 সালে সেই নতুন দপ্তরের উদ্বোধন করেছিলেন স্বয়ং হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তিনি দেশ ছেড়েছেন সোমবার। তারপর আওয়ামী লীগের দপ্তরেও অরাজকতা দেখা দিয়েছে। হাতের কাছে যে যা পেয়েছেন, যা কিছু অক্ষত অবস্থায় ছিল তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেউ চেয়ার টেবিল নিয়ে গিয়েছেন, কেউ কেউ আবার শৌচাগার থেকে কোমোড খুলে নিয়ে গেছেন মাথায় করে। বর্তমান সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হচ্ছে। আগামী দিন রাজ্যে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দিকে অত্যন্ত শক্তিশালী হবে। প্রদেশ বিজেপির প্রভারী দায়িত্ব নিয়ে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন রাজদীপ রায়। প্রদেশ বিজেপির প্রভারী হিসেবে নিযুক্তি পাওয়ার পর সোমবার প্রথমবারের মতো রাজ্যে আসেন রাজদীপ রায়। রাজ্য সফরে এসে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার তিনি প্রদেশ বিজেপি সভাপতি সহ বিজেপি নেতৃত্বদের সাথে নিয়ে উদয়পুরে মাতাবাড়িতে গিয়ে মায়ের পুজো দিয়ে সাংগঠনিক কাজ শুরু করেছেন। ত্রিপুরা রাজ্যে এই দুইবার পরপর সরকার গঠন করেছে বিজেপি। পাশাপাশি কেন্দ্রে 2014 সাল থেকে ক্ষমতায় রয়েছে বিজেপি। ত্রিপুরা রাজ্যের ইতিহাস সকলের জানা। ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত দিনে রাজনৈতিক কারণে বঞ্চিত ছিল, যার ফলে ত্রিপুরা রাজ্যে 2018 সালে সরকারের পরিবর্তন হয় এবং বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে ত্রিপুরা রাজ্যের পরিবর্তন শুরু হয়ে গেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যের বহু মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর পেয়েছে। এখনো অনেক কাজ করা বাকি রয়েছে। আগামী দিনে যে সকল যোগ্য ব্যক্তি সরকারি ঘর পায়নি তাদেরকেও সরকারি ঘর প্রদান করা হবে। রাজদীপ রায় আরো বলেন, জল জীবন মিশনের মাধ্যমে 83% পরিবারে পানীয় জল পৌঁছে গেছে। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ত্রিপুরা রাজ্যে পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের গ্রামে গ্রামে পাকা সড়ক হয়েছে। ত্রিপুরা রাজ্যে পরিকাঠামোগত দিক থেকে যথেষ্ট উন্নয়ন হচ্ছে। রেল পরিষেবার উন্নতি হয়েছে। ত্রিপুরা রাজ্যের অগ্রগতি হচ্ছে। রাজদীপ রায় আশা ব্যক্ত করেন, রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হবে। রাজদীপ রায় এদিন দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে তিনি বুথ স্তরে গিয়ে দলের কর্মীদের সাথে দেখা করবেন, তাদের সাথে কথা বলবেন। ইনফ্রাস্ট্রাকচার হিসাবে যেগুলো ত্রিপুরাতে কাজ হচ্ছে, বিশেষ করে রাস্তার দিকে আজকে আমরা 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে, যেটা ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগে শুধু একটি মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল। ঠিক সেইভাবে আজকে ব্রডগেজ থেকে আরম্ভ করে রাজধানী আসার থেকে আরম্ভ করে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার থেকে সুদূর ভারতবর্ষের যে কোনো বড় শহর, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং শেষ পর্যন্ত এইদিকে গুয়াহাটি অব্দি যাওয়ার একটা ব্যবস্থা নরেন্দ্র মোদীজি পরিচালিত ভারতীয় জনতা পার্টির সরকার করতে সক্ষম হয়েছে। ত্রিপুরার অগ্রগতি হচ্ছে, ত্রিপুরার আগামী দিনে অগ্রগতি বহাল থাকবে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে ত্রিপুরে যত জনসাধারণ আছেন তাদের উন্নয়নের দিকে লক্ষ্য রাখবেন। আমাদের ত্রিপুরা রাজ্যে এইমস এর আদলে একটি হাসপাতাল গড়ার বিষয়ে রাজদীপ রায় দলের দিল্লির নেতৃত্বদের সাথে কথা বলবেন বলে জানান। তবে রাজদীপ রায় এদিন ত্রিপুরা রাজ্যের গ্রামে গ্রামে পাকা সড়ক হয়ে গেছে বলে দাবি করলেও তিনি হয়তো জানেন না, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও সড়ক অবরোধ করা হয়ে থাকে। হয়তো রাজদীপ রায় দলের নেতৃত্বদের কাছ থেকে যা জানতে পেরেছেন তাই সাংবাদিক সম্মেলনে বলেছেন। বাস্তব চিত্র হয়তো তিনি নিজের চোখে দেখেননি। এই দিনের সাংবাদিক সম্মেলনে রাজদীপ রায়ের সাথে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শান্তন টিভি। পারিবারিক বিবাদ ঘিরে রক্তক্ষয়ী ঘটনা সংঘটিত হলো আমতলী থানাধীন সুকান্তপল্লী এলাকায়। এই ঘটনায় আহত হয়েছে 3 জন। অভিযোগ বাড়ির গৃহকর্তার দিকে। অভিযোগ, বাড়ির গৃহকর্তা মনোজিৎ ঘোষ সোমবার রাতের বেলা তার স্ত্রী বীণা ঘোষ এবং ছেলে অঙ্কুর ঘোষকে পারিবারিক ঝামেলার কারণে হত্যার চেষ্টা করে। এই ঘটনা পরবর্তী সময় গৃহকর্তার শ্বশুর তথা গৃহবধূর পিতা শুনে ঘর থেকে বের হয়ে দেখে এই রক্তাক্ত ঘটনা। সাথে সাথে নাতি এবং মেয়েকে রিকশা দিয়ে তুলে নিয়ে আসে হাঁপানিয়া হাসপাতালে।
সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন 3 জন। জানা যায় মনোজিৎ ঘোষ পারিবারিক অশান্তির কারণে ঘর জামাই ছিল, কিন্তু তারপরও সংসারের মধ্যে অশান্তি শেষ হয়নি। বিভিন্ন বিষয় নিয়ে সংসারে প্রতিনিয়ত অশান্তি চলতো। এই ঘটনা ঘিরে সোমবার রাতে ঘরের ভেতর ছুরি দিয়ে রক্তাক্তের ঘটনা সংঘটিত করে বলে অভিযোগ গৃহকর্তা মনোজিতের বিরুদ্ধে। আমি ডিউটি থেকে আইসি ঘুমাই দিয়েছি, আমাকে ভালো লাগতেছে না, আবার ঘুমাই দিয়েছি, আবার ঘুমাই দিতে ফুলার মাসে আমারও। তারপর তারপরে আমি চলে গেছি, দরজা আন্দোলনটা কোনো কম করছি। এই যে তোমার মাথায় বা গলার মধ্যে, আছে এই যে মাথা এবং গলার মধ্যে আঘাত করা হয়েছে, কি দিয়ে আঘাত করা হয়েছে? সকলিয়া এই ছেলেরও আঘাত করছে। ও এখন ছেলে আর স্বামী কই? কোনটা জানি এমন হঠাৎ করে এরকম করার কারণটা কি? কি জানি, কদিন ধরে বাড়ির লাগে একটা দোকানে মদ পেয়েছে, আমি একদিন ধরে না করে যাই, তো এরপর তো এর আমরা কিছু শিখে দিয়েছে, এরপর তো ঘরে শান্তি করে। গতকাল কি কি ঝগড়া টগড়া হয়েছিল কিছু? মানে কি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল? তো আমি তো নাইট পেয়েছি, আবার আজকে ডিউটি করি, আমি ফিরলে তাহলে লাগতেছি না, আমি ঘুমাই। এবারে আবার তো ভাবতেছে আমাকে তুমি বাইরে যাও, মানে বাবু মা রাখবেন, ও লাইট নেবে ঘুমাই দিছে, এই পারে করা আছে। আমরা তো ঘরে রান্নাঘরে শুয়ে রয়েছি, আটকা চিল্লি শুনছি, শুনে পরে দরজা মিটে লাইট দিতেছি, থাপাইতেছি, এরপরে লগের ঘরের বাড়ি ঘরের মানুষের বলতে আয়া দরজা বাইঙ্গা ঘরে ঢুকে দিয়ে লাইট ফাইট অন্ধকার এমনি সব কি হয়ে রয়েছে, মা বুদ্ধনুরে গই দিতেছে রক্তে। এই যে গলার মধ্যে বা মাথার মধ্যে আঘাত করছে, কে করছে? হ্যাঁ ওই কি কারণে? অনেক কিতা কইতাম করতে কইতাছে একটু একটু বলে ইয়ে হয়েছে, করছে খাইতে দরজা করছে, তারা কি মারার উদ্দেশ্যে এরকম করছিল? কিতা কইতাম করে। হ্যাঁ আমরা ঘর থেকে ভাতও খাইছে, ভাত খাইয়া খালি আইসে করো। পারিবারিক কোনো অশান্তি আছে? না আমরা তো কিছু দেখি না, বহু অশান্তি হয়েছে শ্বশুর বাড়ি। তারপরে তা লয়ে পড়ছি মানে বাচ্চাটা লয়ে পড়ছি, তাই লয়ে পড়ছি, যা এত অশান্তি আর ভালো লাগে না, এমন করে কেন অনেকবার করছে। বর্তমানে কি আপনার বাড়িতেই থাকে? কত বছর ধরে থাকে? 1 বছর হয়ে যাইছে। পাড়ার মানুষ টানো জমায় টমাইয়া, এর মা শুদ্ধা, এর মামা তো বাড়িটাই শুদ্ধা, তো পাবো গিয়ে ধরছে না, কত দিছে। মেয়ে জামাই কি করে এমনিতে? এমনি তো কোম্পানি না কারেন্টের কাম টাম করে। 1 বছরও চলতে থাকে, ওঠায় গেছে তো আর আমরা 2 বছর সুভাষনগর 12 বছর দিয়ে আছে, বাড়িতে 2 বছর আছে, আবার 2 বছর বাইক আছে, আবার শ্বশুর বাড়ি দিয়ে করে শ্বশুর বাড়ি মানে কতদিন যাবত থাকতো? 1 বছর কি কারণে আইছে আপনার বাড়ি থেকে? শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ ওই আনছে, মায়া থাকবো, বউ থাকবো, আর এগুলা বউ থাকবো একটা, মেয়া থাকবো বাড়িতে। এই যে গতকাল যে এমনভাবে ছুরি দিয়া বউরে, ছেলেরে এবং নিজে আত্মহত্যার চেষ্টা করছে, কি কারণে? গালা যন্ত্রণা যেটা মায়া আর বউ বউ কিরকম বেশি খারাপ, বেশি খারাপ। খারাপ? দেখুন কোন দিকে তা খারাপ আপনি মানে কিভাবে বুঝাবেন? মেয়েরা কোনো ইয়ে করতো না, থাকে না, মেয়েরা কোনো দাম হইবে না, চাকরি হবে না, হাতে ইয়ে করতেছে না, স্বামীরে গুরুত্ব দিত না? ডিউটি করে ওখানে আবার কিসের ডিউটি করে? আবার নিয়ে বিল্ডিংয়ে দিয়ে তো আবার আনছি। অজ্ঞাত দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত রশিদ মিয়া নামে এক বৃদ্ধ ঘটনা খয়েরপুরে। ঘটনার বিবরণে জানা যায়, স্থানীয়রা দেখে রশিদ মিয়াকে কিছু যুবক মারধর করছে, সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আহত রশিদ মিয়াকে নিয়ে আসে জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে কি কারণে দুষ্কৃতীরা তার উপর এই ধরনের আক্রমণ সংঘটিত করেছে সেটা বুঝে উঠতে পারছে না তার পরিবারের লোকজন সহ এলাকাবাসী। কারণ স্থানীয়রা তাকে সরল সোজা একজন ব্যক্তি হিসেবেই জানে, কারোর সাথে তার কোনো ঝামেলা কিংবা শত্রুতা নেই। এই ঘটনায় যে মাথা সহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি, বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তবে জানা যায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হবে থানায়। এখন দেখার বিষয় মামলা হওয়ার পর পুলিশ ঘটনা কতটা সুষ্ঠু তদন্ত করতে পারে।
খয়েরপুর বিজয় সংঘ সংলগ্নই একটা শ্মশানঘাট আছে, ওইখানে আমরা খবর পেয়ে গিয়ে দেখি একটা লোক বসে আছে আর অনেক লোক জমায়েত আছে। আমরা তাদের রক্তাক্ত অবস্থায় আমরা দেখি, তাদেরকে আমরা তৈরি করি, সঙ্গে সঙ্গে জিবি হসপিটাল নিয়ে আসি। এখন ওনার অবস্থা কীরকম? এখন অবস্থা বেশি একটা ভালো না, মানে বাড়ির লোকের আমরা খবর দিয়েছি, তারা বাড়ির লোকের না আমরা জিজ্ঞাসা করছি এলাকার লোকের, তারা বলছেন না আমরা বলতে পারি না কীভাবে কেন আসছে, আমরা লোকটাকে দেখে আমরা পুলিশের খবর দিয়েছি। মারধর করা হতে পারে এমন তো লাঠিবান্ধা দিয়ে অনেকে মারধর করছে, এমন রক্তাক্ত অবস্থা দেখছি আমরা, সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নিয়ে এসেছি। বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যে উদয়পুরের সামাজিক মাধ্যমে এক যুবক দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে অশ্লীল প্রচার করেছে বলে অভিযোগ ওঠে। এই বিষয়টি সামনে আসতে কিছু যুবক উদয়পুর আরকেপুর থানায় একটি মামলা দায়ের করেন অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এবং সেই যুবককে গ্রেফতারের দাবি জানান তারা। ফেসবুকে একটা ভিডিও দেখতে পেয়েছি, ভিডিওটি পোস্ট করেছে ধ্বজনগর বাড়ি ছেলেটার, আর বাড়িতে বাড়ি, নাম রুবেল মিয়া, পিতা তাজির ইসলাম। ও ফেসবুকে আমাদের দেশের জ্যেষ্ঠ প্রধানমন্ত্রীকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে বাংলাদেশের হওয়া ঘটনাকে কেন্দ্র করে একটা ভিডিও পোস্ট করেছে। যে ভিডিওটা আমরা ওর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেয়েছি। এখন আমরা আজকে এসেছি আরকেপুর থানায় ওর নামে একটা মামলা দায়ের করতে। আমরা আজকে থানার বড়বাবুর কাছে এটা জমা দিয়েছি। আমরা চাই যে সমাজের মধ্যে যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, আমরা চাই যে যাতে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সমাজের মধ্যে। পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে হয়ে যাওয়া যে ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ত্রিপুরা রাজ্যে যদি কেউ মানে কিছু পোস্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, যেমন কি আজকে এই ছেলেটা করেছে, নাম রুবেল মিয়া, তো ওকে কেন্দ্র করে আমরা আজকে ওর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করতে এসেছি। আমরা প্রশাসনের কাছে একটি চাবো যে ওকে অনেক তাড়াতাড়ি যাতে ওকে গ্রেফতার করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান ওকে করা হয়। কারণ দেশের প্রধানমন্ত্রীর নামে যদি এরকম মন্তব্য ওরা করে, দেশের প্রধানমন্ত্রীর নামে এরকম মন্তব্য করে, তাহলে আমরা এটা ছেড়ে দেব না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।